আজকের এই বিশ্লেষণে সবাইকে দারুণ এক স্বাগত জানাচ্ছি। আধুনিক সভ্যতার শিরা উপশিরায় যে অদৃশ্য শক্তিটা ২৪ ঘন্টা ছুটে চলেছে, আজ আমরা সেই বিদ্যুতের পেছনের বিজ্ঞান আর আমাদের ঘরে পৌঁছানোর পুরো প্রক্রিয়াটার রহস্য উন্মোচন করব। চলুন শুরু করা যাক। প্রতিদিন দেয়ালের সুইচটা অন করার সাথে সাথেই মুহূর্তের মধ্যে পুরো ঘর আলোতে ভরে ওঠে, তাই না? কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে, এই বিশাল শক্তির আসলে জন্ম কোথায়? মাটির নিচে কি এর কোনো লুকানো ভাণ্ডার আছে, নাকি এটা একদম শূন্য থেকে তৈরি হয়? আজ আমরা এই শক্তির একদম উৎসমূল থেকে শুরু করে আমাদের সুইচবোর্ড পর্যন্ত পৌঁছানোর পুরো রোমাঞ্চকর জার্নিটা দেখব। তো চলুন একটু দেখে নিই আজ আমরা কি নিয়ে কথা বলবো। প্রথমে থাকছে বিদ্যুতের আসল রূপ, তারপর ফ্যারাডের যুগান্তকারী আবিষ্কার, এরপর বিদ্যুৎ কেন্দ্রের বিশাল কর্মযজ্ঞ, তারপর ঘরে ফেরার অবিশ্বাস্য যাত্রা এবং শেষে বিদ্যুতের ভবিষ্যৎ ও চ্যালেঞ্জ। ঠিক আছে, চলুন একদম গভীরে যাওয়া যাক। পর্ব ১, বিদ্যুতের আসল রূপ, মানে পরমাণুর ভেতরের রহস্য। সবকিছু আসলে শুরু হয় একদম আণবিক স্তরে। একটু কল্পনা করা যাক, প্রতিটি পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন, আর তাদের চারপাশে অবিরাম ঘুরতে থাকে ইলেকট্রন নামের ছোট ছোট কণা। কিছু পদার্থে এই ইলেকট্রনগুলো খুব ঢিলে ঢালাভাবে যুক্ত থাকে। একটু ধাক্কা পেলেই এরা এক পরমাণু থেকে লাফ দিয়ে অন্য পরমাণুতে চলে যেতে পারে। আর যখন এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ইলেকট্রন একসাথে একটা নির্দিষ্ট দিকে ছুটতে শুরু করে, ব্যাস ঠিক তখনই আমরা তাকে বলে বিদ্যুৎ। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ইলেকট্রনগুলোকে দৌড়াতে বাধ্য করে কোন শক্তি? কে দেয় তাদের ওই প্রথম ধাক্কাটা? আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা চলে যাব পর্ব ২-এ, ফ্যারাডের আবিষ্কার ১৮৩১ সালের শেষ স্ফুলিঙ্গ। ইলেকট্রনকে ধাক্কা দেওয়ার ওই রহস্যের উত্তর খুঁজতে আমাদের একটু টাইম ট্রাভেল করে ফিরে যেতে হবে ১৮৩১ সালের ইংল্যান্ডে, বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের গবেষণাগারে। ফ্যারাডে সেখানে একটা দারুণ ব্যাপার আবিষ্কার করেছিলেন। তিনি দেখলেন তামার তারের তৈরি একটা কয়েলের ভেতর দিয়ে যদি একটা চৌম্বক নাড়াচাড়া করা হয়, তাহলে সেই তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহ তৈরি হয়। একেই বিজ্ঞানের ভাষায় বলে তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, চৌম্বক নড়লে বিদ্যুৎ আছে, থেমে গেলে নেই। এই একটা মাত্র যুগান্তকারী পর্যবেক্ষণ পুরো পৃথিবীর চেহারা পাল্টে দিয়েছে। ব্যাপারটা অবিশ্বাস্য হলেও সত্যি যে আজকের দিনে পৃথিবী প্রায় ৯৯% বিদ্যুৎ তৈরি হয় ঠিক এই একটাই নীতির ওপর ভিত্তি করে, শুধু ঘোরানো চৌম্বক আর তারের সাহায্যে। এবার চলুন পর্ব ৩-এ যাই, বিদ্যুৎ কেন্দ্রের বিশাল কর্মযজ্ঞ, মাইক্রো থেকে একদম ম্যাক্রো স্কেলে। ইলেকট্রনের ওই ক্ষুদ্র জগৎ থেকে বের হয়ে আমরা এখন ঢুকবো এমন এক বিশাল কারখানায়, যেখানে আমাদের মতো মানুষদের আকার একেবারে ছোট, পিঁপড়ের মতো মনে হবে। এখানে কি হয় জানেন? বিশাল জাহাজে বা ট্রেনে করে আসা কয়লাকে প্রথমে মেশিনে গুঁড়ো করে একেবারে ময়দার মতো সূক্ষ্ম পাউডার বানানো হয়। এরপর বিশাল এক বয়লারে, যার ভেতরে চাইলে আস্ত একটা বহুতল ভবন ঢুকিয়ে দেওয়া যাবে, সেই কয়লা পোড়ানো হয় ১০০০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রায়। ভাবা যায়, এই প্রচণ্ড তাপে পানি ফুটে সাধারণ বাষ্প নয়, তৈরি হয় সুপারহিটেড স্টিম বা অতি উত্তপ্ত বাষ্প। এই বাষ্পের পর ইস্পাতের পাইপ দিয়ে প্রচণ্ড বেগে ছুটে গিয়ে ধাক্কা দেয় টারবাইনের বিশাল সব ব্লেডগুলোকে। আর টারবাইনের সাথে যুক্ত জেনারেটরের ভেতরে চুম্বক যখন ঘোরে, ঠিক তখনই ফ্যারাডের সেই নীতি অনুযায়ী তারের ভেতরে বিদ্যুতের জন্ম হয়। মানে তাপ থেকে গতি আর গতি থেকে বিদ্যুৎ। পুরো ব্যাপারটা একটা ম্যাজিকের মতো। আর এই স্লাইডটি খুব চমৎকারভাবে একটা ব্যাপার তুলে ধরছে। ভিন্ন ভিন্ন শক্তির উৎসগুলো আসলে একই মূল বৈজ্ঞানিক কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে। পারমাণবিক শক্তি, জলবিদ্যুৎ আর বায়ুশক্তি, এদের সবগুলোরই মূল কাজ হলো কোনো না কোনোভাবে সেই টারবাইন ঘোরানো এবং ফ্যারাডের নীতি কাজে লাগানো। যেমন ধরুন, পারমাণবিক কেন্দ্রে ইউরেনিয়াম ভেঙে প্রচণ্ড তাপ পাওয়া যায়, জলবিদ্যুৎ কেন্দ্রে পাহাড়ি নদীর পানির প্রচণ্ড গতিশক্তি ব্যবহার করা হয়, আবার বায়ুশক্তিতে বাতাস সরাসরি বিশাল ব্লেড ঘোরায়। কিন্তু সৌরশক্তি বা সোলার প্যানেলের ব্যাপারটা একেবারেই আলাদা। এখানে কোনো টারবাইন বা ঘোরানোর বিষয় নেই। সূর্যের আলোর ফোটন কণা সরাসরি সিলিকন স্তরের ইলেকট্রনগুলোকে উত্তেজিত করে বিদ্যুৎ তৈরি করে। একেবারে সম্পূর্ণ নীরব, নিস্তব্ধ একটা প্রক্রিয়া। তো বিদ্যুৎ তো তৈরি হয়ে গেল, এবার পর্ব ৪, ঘরে ফেরার অবিশ্বাস্য যাত্রা, যাকে আমরা বলতে পারি ট্রান্সমিশন হাইওয়ে। বিদ্যুৎ তো তৈরি হলো, কিন্তু বিদ্যুৎ কেন্দ্রগুলো সাধারণত আমাদের লোকালয় থেকে শত শত কিলোমিটার দূরে থাকে। তো এই বিপুল শক্তি এত দূর পাড়ি দিয়ে আমাদের ঘরে পৌঁছায় কিভাবে? জেনারেটর থেকে বিদ্যুৎ বের হওয়ার সময় এর ভোল্টেজ থাকে ১১ থেকে ২৫,০০০ ভোল্টের মতো। লম্বা পথ পাড়ি দেওয়ার সময় যাতে শক্তির কোনো অপচয় না হয়, তাই স্টেপ আপ ট্রান্সফর্মার দিয়ে এই ভোল্টেজকে এক ধাক্কায় বাড়িয়ে প্রায় ৪ লাখ থেকে ৭,৬৫,০০০ ভোল্ট পর্যন্ত করে দেওয়া হয়। এরপর বিশাল সব টাওয়ারের হাই টেনশন লাইন দিয়ে এই বিদ্যুৎ রকেটের বেগে ছুটে যায়। শহরের কাছে সাবস্টেশনে থাকা স্টেপ ডাউন ট্রান্সফর্মার দিয়ে আবার সেই ভোল্টেজ ধাপে ধাপে কমানো হয়।
আর সবশেষে পাড়ার মোড়ের ছোট ট্রান্সফরমার এটাকে আমাদের গৃহস্থালীর ব্যবহারের জন্য নিরাপদ 220 ভোল্টে নামিয়ে আনে। সত্যি বলতে কি, ট্রান্সফরমার না থাকলে প্রতিটি বাড়ির পাশেই একটা করে আস্ত বিদ্যুৎ কেন্দ্র বসাতে হতো। একটু ইতিহাসের দিকে তাকালে আমরা থমাস এডিসন আর নিকোলা টেসলার মধ্যকার সেই বিখ্যাত কারেন্টের যুদ্ধ বা ওয়ার অফ দ্য কারেন্টসের কথা জানতে পারি। এডিসন চেয়েছিলেন ডিসি বা ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করতে, যা কেবল একদিকে প্রবাহিত হয়, কিন্তু এর ভোল্টেজ সহজে কমানো বাড়ানো যেত না। অন্যদিকে টেসলার এসি বা অল্টারনেটিং কারেন্ট প্রতি সেকেন্ডে বহুবার দিক পরিবর্তন করে, যেমন বাংলাদেশে এটা প্রতি সেকেন্ডে 50 বার বা 50 হার্টজের দিক পরিবর্তন করে। ট্রান্সফরমারের সাহায্যে এসি কারেন্টের ভোল্টেজ খুব সহজেই ওঠানামা করানো যায় বলে শেষ পর্যন্ত বৈশ্বিক পাওয়ার গ্রিডে টেসলার এসি কারেন্টই বিজয়ী হয়। তবে মজার ব্যাপার হলো, আমাদের চারপাশের ছোট ইলেকট্রনিক্স, যেমন ধরুন ল্যাপটপ বা স্মার্টফোন, এগুলোর ভেতরে কিন্তু আজও এডিসনের সেই ডিসি কারেন্টই চুটিয়ে রাজত্ব করছে। আচ্ছা, এখানে একটা মাথা নষ্ট করা তথ্য দেওয়া যাক। বিদ্যুৎ কেন্দ্র থেকে ট্রান্সমিশন লাইন হয়ে আমাদের ঘরের সুইচ পর্যন্ত বিদ্যুতের এই বিশাল যাত্রাটা ঠিক কতক্ষণে ঘটে জানেন? পুরো গ্রিড জুড়ে বিদ্যুৎ আলোর গতির প্রায় 70% বেগে প্রবাহিত হয়। এর মানে হলো বিদ্যুৎ কেন্দ্র থেকে বাসাবাড়িতে বিদ্যুৎ পৌঁছাতে সময় লাগে 1 সেকেন্ডেরও কয়েক কোটি ভাগের 1 ভাগ মাত্র। জাস্ট ভাবা যায় না? এবার আমরা চলে এসেছি আমাদের শেষ ভাগে, পর্ব 5, বিদ্যুতের ভবিষ্যৎ এবং এর চ্যালেঞ্জগুলো নিয়ে। বিদ্যুৎ ব্যবস্থার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি জানেন? একে খুব সহজে বিশাল পরিমাণে মজুদ বা স্টোর করে রাখা যায় না। মানে যতটুকু উৎপাদিত হয় ঠিক ততটুকুই সাথে সাথে ব্যবহার করে ফেলতে হয়। বর্তমানে আমাদের জীবাশ্ম জ্বালানি বা কয়লা নির্ভর কেন্দ্রগুলো প্রচুর কার্বন ডাই অক্সাইড ছড়াচ্ছে, যা গ্লোবাল ওয়ার্মিং বাড়াচ্ছে আর বাংলাদেশের মতো উপকূলীয় অঞ্চলগুলোকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে। ঠিক এই কারণেই বিশ্বজুড়ে নবায়নযোগ্য বা রিনিউয়েবল শক্তির দিকে একটা বিশাল রূপান্তর ঘটছে। বাংলাদেশও কিন্তু পিছিয়ে নেই। 2041 সালের মধ্যে 40% নবায়নযোগ্য শক্তির লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি স্মার্ট গ্রিড প্রযুক্তির মাধ্যমে সেন্সর দিয়ে রিয়েল টাইমে বিদ্যুতের ভারসাম্য রক্ষা করা হচ্ছে। আর হ্যাঁ, টেসলার মতো বিশাল ব্যাটারি স্টোরেজ সিস্টেমও তৈরি হচ্ছে। কারণ মানব সভ্যতা এখন বিদ্যুতের উপর এতটাই নির্ভরশীল যে হঠাৎ করে যদি বিশ্বজুড়ে বড়সড় কোনো ব্ল্যাকআউট হয়, তাহলে কয়েকদিনের মধ্যে ইন্টারনেট, পানি আর খাদ্য সরবরাহ ব্যবস্থা তাসের ঘরের মতো পুরোপুরি ভেঙে পড়বে। এখন এই স্লাইডটার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো প্রকৃতির নিজস্ব শক্তির রূপ। একটু খেয়াল করলে দেখা যাবে, একটি সাধারণ বজ্রপাতে প্রায় 1 বিলিয়ন বা 100 কোটি ভোল্ট বিদ্যুৎ থাকে। প্রতিদিন পৃথিবীতে প্রায় 2 লাখ বজ্রপাত হয়, কিন্তু এই বিপুল পরিমাণ শক্তি মাত্র 0.2 সেকেন্ড স্থায়ী হয়। এত অল্প সময়ে এত বিশাল শক্তি ধরে রাখার মতো কোনো জাদুকরী প্রযুক্তি এখনও আমাদের হাতে নেই। তাই প্রকৃতির এই বিস্ময়কর ভাণ্ডার আমাদের ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। তবে হ্যাঁ, শক্তির এই জগৎটা ভবিষ্যতে হয়তো সম্পূর্ণ পাল্টে যেতে পারে। বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আমরা নিউক্লিয়ার ফিশন ব্যবহার করি, যার সবচেয়ে বড় সমস্যা হলো তেজস্ক্রিয় বর্জ্য। এর ঠিক উল্টো প্রক্রিয়াটা হলো নিউক্লিয়ার ফিউশন, যাকে বলা যায় ভবিষ্যতের চূড়ান্ত পরিচ্ছন্ন শক্তির উৎস বা হোলি গ্রেল। এই প্রক্রিয়ায় হালকা হাইড্রোজেন পরমাণুগুলোকে একসাথে যুক্ত করা হয়, ঠিক যেমনটা আমাদের সূর্য প্রতিনিয়ত করে চলেছে। এখানে কোনো ক্ষতিকর বর্জ্য নেই, আর সমুদ্রে পানি থেকেই কার্যত সীমাহীন শক্তি পাওয়া সম্ভব। দারুণ খবর হলো 2022 সালে ন্যাশনাল ইগনিশন ফেসিলিটিতে এই গবেষণায় একটা ঐতিহাসিক সাফল্য পাওয়া গেছে। বিজ্ঞানীরা খুব আশাবাদী যে 2050 সালের মধ্যেই হয়তো এই শক্তির বাণিজ্যিক উৎপাদন আমরা দেখতে পাবো। এতক্ষণ ধরে ইলেকট্রনের যে পুরো যাত্রাটা আমরা দেখলাম, সেটা সত্যিই মানব ইতিহাসের অন্যতম বৃহৎ এক প্রকৌশল বিষয়। একবার মিলিয়ে দেখা যাক। এক টুকরো কয়লা থেকে শুরু করে সুপারহিটেড বাষ্পের ধাক্কায় ঘুরতে থাকা বিশাল টারবাইন, দানবীয় ট্রান্সফরমার হয়ে মাইলের পর মাইল তার বেরিয়ে এই পুরো মহাকাব্যিক যাত্রার সমাপ্তি ঘটে দেয়ালের একটা সাধারণ সুইচ টেপার মাধ্যমে। আমাদের মাথার উপর জ্বলা প্রতিটি সাধারণ বাল্বের পেছনে লুকিয়ে আছে লক্ষ লক্ষ মানুষের হাজারো ঘন্টার নিরলস শ্রম আর নিদ্রা। বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের সেই অসাধারণ কথাগুলো একবার ভাবা যাক। যেদিন তিনি প্রথম তার আঁশ আর চুম্বক দিয়ে ল্যাবরেটরিতে একা একা পরীক্ষা করছিলেন, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা, আপনার এই আবিষ্কার দিয়ে ভবিষ্যতে আসলে কি হবে? তিনি খুব শান্তভাবে উত্তর দিয়েছিলেন, আমি জানি না, তবে আমি বাজি ধরে বলতে পারি একদিন সরকার এর উপর কর বা ট্যাক্স আরোপ করবে। কি অদ্ভুত, তাই না? তার এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্যি হয়েছে। ল্যাবরেটরির ছোট একটা কৌতূহল আজ সারা পৃথিবীর অন্যতম প্রধান চালিকা শক্তিতে পরিণত হয়েছে, যা আজ গ্লোবালি মাপা হয়, কেনাবেচা হয় এবং যার বিল আমরা প্রতি মাসে পরিশোধ করি। আজ আমরা দেখেছি বিদ্যুতের জন্ম থেকে শুরু করে আমাদের ঘরে পৌঁছানো পর্যন্ত পুরো বিজ্ঞান আর এর পেছনের জটিল প্রক্রিয়াটা আসলে কতটা রোমাঞ্চকর। কিন্তু
একই সাথে আমাদের এই আধুনিক সভ্যতা এই অদৃশ্য শক্তির উপর কতটা ভয়াবহ মাত্রায় নির্ভরশীল সেটা নিশ্চয়ই এখন খুব সহজেই উপলব্ধি করা যাচ্ছে। একটা দীর্ঘমেয়াদী ব্ল্যাকআউট মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এই পুরো সভ্যতাকে একদম অচল করে দিতে পারে। এই রূঢ় বাস্তবতায় ভবিষ্যতের জন্য সীমাহীন আর পরিচ্ছন্ন শক্তির উদ্ভাবন আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কতটা জরুরি, এই গভীর প্রশ্নটি ভাবনার খোরাক হিসেবে রেখেই আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। এই অসাধারণ বিজ্ঞান যাত্রায় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।